ক্লাসে জয়েন ওকে অনেকে জয়েন করছো বেসিক ইলেকট্রিসিটি মাস্টার বুকের পিডিএফ কবে দিবেন বেসিক ইলেকট্রিসিটি মাস্টার বুকের পিডিএফ আমি এখনই দিচ্ছি আসো সমস্যা কি গাড়ি নিয়ে চলে আসছে এত তাড়াতাড়ি কেন কিভাবে এত তাড়াতাড়ি আসলো আমি তো বলছি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসবে কই সেই ব্যক্তি কই কি বলবো আপনাদের ভাই ঠিক আছে আমি বলে দিলাম হ্যাঁ তোমাদের বেসিক ইলেকট্রিসিটি মাস্টার বুকে সেটা অ্যাড করে দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি সাজেশন অলরেডি তৈরি করা শেষ ওইটা তোমাদেরকে অ্যাড করে দেওয়ার জন্য আমি এখনই বলে দিলাম সমস্যা নাই এখনই অ্যাড করে দিবে আচ্ছা ওকে ওকে ঠিক আছে আচ্ছা ভাইয়া ডিভাইস এন্ড সার্কিটের ক্লাস যে পড়াইছি কিছুই বুঝি নাই ভাইয়া এখন তোমরা যদি সবাই এরকম কথা বলো যে ভাই আমি ফিজিক্স ক্লাস বুঝি না আমি ডিভাইস বুঝি না আমি ওইটা বুঝি না আমি এইটা বুঝি না সব ক্লাস কি আমি নিতে পারবো রে বলো সব ক্লাস কি আমার দ্বারা পসিবল নেওয়া সব ক্লাস তো আমার দ্বারা পসিবল না ঠিক আছে আমাদের আসলে রংপুরে দেখা গেল যে আসলে সবাই তো থাকে না যারা থাকে সবাই গাজীপুরে যায় গাজীপুরে হয়তো অনেক টিচার পাওয়া যায় অ্যাভেলেবল থাকে বাট আমাদের এখানে টিচার সংকটের কারণে আসলে টিচারটা খোঁজাটাও খুব টাফ তবে আমি ট্রাইয়ে আছি যে গাজীপুর থেকে যেন তোমাদের আসলে ডুয়েটিয়ান টিচারদের দ্বারা পড়ানো যায় এটা আমি চিন্তায় আছি 3rd সেমিস্টারে দেখি কতটুকু কি করা যায় ঠিক আছে এখন কিছু তো করার নেই আর ডিভাইস সার্কিট তো তোমাদের ভাইয়া ভালোভাবেই ক্লাস নেয় যতটুকু আমি জানি হ্যাঁ তাও তোমরা যদি এরকম কমেন্ট করো তাহলে তো সমস্যা বুঝছো কেমিস্ট্রি ভালোভাবে বুঝাইয়েন যেন মনে থাকে ভাইয়া স্যার আদাব ভালো আছেন ভালো আর কেমনে থাকবো প্রতিষ্ঠানকে নিয়ে অনেক ঝামেলায় আছে প্রতিষ্ঠান যত বড় হচ্ছে মানুষের সমালোচনা শত্রু ততই বাড়তেছে তোমরা যত ভালোবাসা দেখাচ্ছ আমাদের প্রতি মানুষের ঘৃণাও না অনেক দিক থেকে বেড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে কেন করতেছে সেটা আমি জেনে যাই আমি এটা তোমরা অনেক আগে বলছি এটা তোমরা হয়তো দেখো হ্যাঁ তোমাদের সব ক্লাস তো আমি নিতে পারবো না বুঝছো তাও যে তোমাদের আমি এতগুলো ক্লাস নেই এটা নিয়েও সমালোচনা হয় বাইরে যে আপনি একজন টিচার হয়ে এত ক্লাস কিভাবে নেন কিভাবে পড়ান আমি কিভাবে পড়ি সেটা তো আমি জানি আমার ব্যক্তিগত ব্যাপার তাই না তোমরা বুঝলেই তো হইলো
তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই তো হইলো। তাও মাইরের মানুষের সমস্যা যে আপনি এত পড়ান কিভাবে, হ্যাঁ এত পড়ান আপনি কিভাবে। একটা গল্প আছে, গল্প কি জানো? মার্কারটা খুঁজি, ততক্ষণে গল্পটাও বলি। গল্পটা হচ্ছে যে এক গ্রামে এক গ্রামে এক লোকের ইংরেজ বন্ধু ছিল। তো ইংরেজ বন্ধুকে গ্রামে দিছে আমন্ত্রণ, নিমন্ত্রণ দিছে। এখন বন্ধু গেছে গ্রামে, ইংরেজ বন্ধু। তো গ্রামের যে লোক ছিল সেই লোকের ছিল বড় বড় ষাঁড়। বড় বড় কি ছিল? ষাঁড় ছিল, বড় বড় ষাঁড়, কালো ষাঁড়, কালো মহিষ, সরি আস্তাগফিরুল্লাহ, কি বললাম, কালো মহিষ ছিল। তো কালো বড় বড় মহিষ যেগুলো ছিল, তো ওগুলোর টাটকা দুধ, হ্যাঁ বড় একটা গ্লাসের মধ্যে দোয়ানোর পর ইংরেজকে দিল খাওয়ার জন্য। তো ইংরেজ একটা গ্লাসে দিছে ইংরেজকে, আর একটা গ্লাসে সে নিজে নিছে। তো যখন সে ইংরেজকে দিল এবং নিজে তখন চিয়ার্স করলো, তখন সে নিজে খাইলো, কিন্তু ইংরেজ দুধটা না খেয়ে ওই মহিষের দিকে তাকাই আছে। এখন এই গ্রামের দোষটা বলতেছে যে কি ব্যাপার, তুমি দুধটা না খেয়ে ওর দিকে তাকাই আছো কেন? তখন ওই ইংরেজ বন্ধুটা বলে যে কালো মহিষ সবুজ ঘাস খেয়ে সাদা দুধ কেমনে দেয়। হ্যাঁ, তো এই হলো কাহিনী যে আমি কেমনে ক্লাস নেই, আমি কেমনে ক্লাস নেই, মানুষ এইটাই চিন্তা করে। বাট এইদিকে আমার ক্লাস নেওয়াও শেষ, প্রতিষ্ঠান চালানোও শেষ, প্রতিষ্ঠান আগাচ্ছে প্রতিষ্ঠানের মতো করে। বাট কিছু দল আছে যারা ওইটা সমালোচনা করতে আছে। এটার মানে হচ্ছে যে আপনারা অনেকেই এই ব্যাপারটাকে চিন্তা করেন যে কিভাবে সম্ভব বা কিভাবে করে, সেটা তো আমি আমার মতো করি, কিভাবে সেটা আমি জানি। আপনি আমার জায়গায় আসেন, তাহলে আপনি বুঝবেন যে কতটা পরিশ্রম করে এই কাজটা করানো হয় বা করা হয়। ঠিক আছে, এই যে দেখলাম আমি ক্লাস নিতে আসছি, তাতে একটা সমস্যা। কি সমস্যা? গাড়ি চলে আসছে, ডেলিভারি গাড়ি চলে আসছে। ঠিক আছে, সো যাই হোক, তোমরা যারা ক্লাসে আসছো, এখন আজকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। এর আগে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় ভালোভাবে করাইছি, দ্বিতীয় অধ্যায় করাইছি, তৃতীয় অধ্যায় করাইছি, চতুর্থ অধ্যায় করাইছি। আশা করি ওই অধ্যায়গুলোতে কারো কোনো প্রবলেম নাই। তো এখন আসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি আছে বলতো? অম্ল, ক্ষার এবং লবণ, তাই না? অম্ল, ক্ষার, লবণ অধ্যায়ে তেমন প্রশ্ন আসে না, তবে এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। কিরকম টাইপের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সেই অতি সংক্ষিপ্ত গুলো আমরা একটু করাবো, একটু দেখি আমরা। যারা যারা কমেন্ট করতেছে একটু কমেন্ট করতে থাকো, হ্যাঁ যারা যারা ক্লাসে আসছো আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখি। বেসিক্যাল ডিভিশন সার্কিট আমি একটা দুইটা ক্লাস নেবো, মারি ফেলাবা আমাকে। তাহলে কেমিস্ট্রি, দেখো অধ্যায়, এটা কিন্তু আবার একটু শব্দ করবে এই যে, কারণ এই মার্কার দিয়ে আমি লিখি না যদিও। অধ্যায় 5 ও 6, দেখো 5 অধ্যায় থেকে প্রথমে কিছু অতি সংক্ষিপ্ত আমি তোমাদের দেখাই দিই। এই অধ্যায়টা থেকে কোনো রচনামূলক আসে না। দেখো অতি সংক্ষিপ্ত দেখাই, নাম্বার 1 কিরকম টাইপের অতি সংক্ষিপ্ত আসবে একটু দেখাই দিই। হ্যাঁ দেখো এখানে আমি আমাদের সাজেশন বই যেটা তোমরা পাইছো সেই বই থেকে আমি লিখতেছি। হ্যাঁ তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 406 বের করো, যারা বই পাইছো 406 বের করো। 406 থেকে আমরা হচ্ছে প্রথমে কোনটা করতে পারি? 3 নাম্বারটাই করতে পারি। ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত? এটা 2022 সালে 21 সালে এসেছিল কিন্তু, দেখো। এবং তোমরা শিওর থাকো যে আমি যে কয়টা দেখাবো এর মধ্যে একটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, মানে অনেক বেশি বলতে পারো। ঠিক আছে, যদি দেয় এটা দিবি। দেখো ক্যালসিয়াম অক্সাইড
এর অম্লত্ব কত, অম্লত্ব কত এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটার মানেটা কি, এটার মানেটা যদি আমি তোমাদের বোঝাতে যাই তাহলে আমাদেরকে করে দেখাতে হবে, হ্যাঁ, যে মানেটা আসলে কি, তাহলে বুঝতে পারবা। দেখো অম্লত্ব মানে হচ্ছে এই যে যৌগটা, দেখো কত সংখ্যক, দেখো আমি একটু আগে বুঝাই, আগে লিখি, হ্যাঁ, যেমন ধরো যে আমি এই যৌগটার সাথে মানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে একটা অ্যাসিড বিক্রিয়া করব। কি বিক্রিয়া করব? অ্যাসিড। এখন সেই অ্যাসিডটা যে কোনো অ্যাসিড হতে পারে। তো অ্যাসিডের মধ্যে থেকে একটা জনপ্রিয় অ্যাসিড আছে, সেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমি বিক্রিয়া দিলাম। যদি আমি বিক্রিয়া দিই তাহলে বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে বলতো? বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের এখানে আমরা জানি যোজনী 2, দুইটা এখানে আসবে, এটা কিন্তু তোমরা জানো অনেকে, আবার অনেকে এগুলো জানো না যে ভাই এখানে 2 কেন দিলেন। দেখো আমরা নরমালি কি জানি, ক্যালসিয়ামের যোজনী 2 আর ক্লোরিনের যোজনী 1। তো ক্লোরিনের যোজনী 1টা এখানে আসছে আর ক্যালসিয়ামের যোজনী 2টা এখানে গেছে। তো একটা লেখা হয় না বা লেখার কোনো আমাদের প্রয়োজনও নাই। তাহলে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড হলো, প্লাস কি উৎপন্ন হবে? প্লাস এখান থেকে পানি উৎপন্ন হবে, অর্থাৎ H2O উৎপন্ন হবে। এবার তুমি একটু লক্ষ্য করো তো এই সমীকরণটা কি হইছে? সমীকরণের কথা বলতেছি, দুঃখিত, এই বিক্রিয়াটা কি ঠিক আছে? বিক্রিয়াটা সবকিছুই ঠিক আছে, শুধু একটা জায়গায় গরমিল। কোথায়? এই যে এখানে দেখো ক্লোরিন আছে একটা, বাট এখানে আছে কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন আছে একটা, বাট এখানে আছে কয়টা? 2টা। তাহলে একটা কাজ করেন ভাই, কি কাজ ভাই? একটা কাজ করেন, কি কাজ? এখানে 2 দিয়ে দেন। 2 দিলে কি হবে ভাই? 2 দিলে মিলে যাবে। 2 দিলে কি হবে? দেখো মিলে গেছে না এবার? 2টা হাইড্রোজেন এখানেও আছে, 2টা হাইড্রোজেন এখানেও আছে, 2টা ক্লোরিন এখানেও আছে, 2টা ক্লোরিন এখানেও আছে, মিলে গেছে না? এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে অম্লত্ব। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে কতগুলো অম্ল বিক্রিয়া করেছে, কতগুলো দেখো তো? 2 সংখ্যক HCl বিক্রিয়া করেছে। তার মানে আমরা বলতে পারি যে অতএব ক্যালসিয়াম অক্সাইড এর অম্লত্ব 2। কত ইজি না? শেষ, এটাই উত্তর, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, বুঝছো সবাই? বুঝলে একটু ডান লেখো তো। তোমরা যদি এইটা বুঝতে পারো তোমরা আমাকে একটা করে দাও তো, তোমাদের বই থেকেই দিচ্ছি আমি। তোমরা আমাকে এইটা বলো তো, এটা কি হবে? জিঙ্ক অক্সাইড এটা বুঝতে পারলে এটা একটু করে দাও তো তোমরা, জিঙ্ক অক্সাইডটা করে দিবা। মাস্টার বুকে বেসিক ইলেকট্রিসিটি নাই কেন ভাই? প্রচন্ড ভাবে দুঃখিত যে আপনারা বেসিক ইলেকট্রিসিটি বইটা মাস্টার বইয়ে পাইলেন না। কারণ হচ্ছে অলরেডি দেখেন এই যে মোটা বই ভাই, কি একটা মোটা বই, অলরেডি 842 পেজ হয়ে গেছে। আরো যদি করতাম ভাই বই হয়ে যেত বিশাল মোটা। এখানে মোটা হলে সমস্যাটা কি ভাই? মোটা হলে প্রথম সমস্যা হচ্ছে প্যাকেজিংটা আটে না, যে প্যাকেজিং করবে প্যাকেটে আটবে না। দ্বিতীয়ত হচ্ছে ডেলিভারি চার্জ অনেক বেড়ে যাবে, বইয়ের ওজন বেড়ে যাবে। বাট আপনাদের কাছ থেকে তো টাকা পয়সা যা নেওয়া সব নিয়ে নিয়েছি। এখন মনে করেন আমি 1600 টাকার জায়গায় এখন যদি আপনাদের কাছে দাবি করি যে আরো 100 টাকা করে দিতে হবে, আপনারা কি কেউ দিবেন? কেউ তো দিবেন না, তাই না? তো আমি যেটা করছি, আমি হচ্ছে সবগুলোকে, এই বইটা দেখো, আমি যে বইটা আপনাদেরকে দিলাম এই বইটা আমি এভাবে না দিয়ে ছোট করেও দিতে পারতাম, এতে করে হয়তো আমার খরচটা কম হইতো, কিন্তু আমি একদম বরাবর খরচ রাখছি যাতে তোমাদেরও কোনো সমস্যা না হয়, আমারও খুব একটা সমস্যা না হয়। তাও আমি অলরেডি খুব বিপদের মধ্যে বর্তমানে যাচ্ছি আর কি। ঠিক আছে, আর তোমাদের বেসিক ইলেকট্রিসিটি যেটা দেওয়া হয়নি, এটা আর একটা কারণ আছে। কারণটা কি জানো? বেসিক ইলেকট্রিসিটি বলতো কোন সেমিস্টারে সবচেয়ে বেশি থাকে? প্রথম নাকি দ্বিতীয়? প্রথম সেমিস্টারে। কিন্তু প্রথম সেমিস্টারে সিভিলের বেসিক ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যালের আছে, তারপরে তোমার কম্পিউটারের আছে, সকল ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম কিন্তু বেসিক ইলেকট্রিসিটি আছে।
শুধু নাই মেকানিক্যাল আর পাওয়ার ডিপার্টমেন্টে প্রথম সেমিস্টারে, মেকানিক্যাল আর পাওয়ারে কোথায় আছে? সেকেন্ডে আছে। তাহলে তোমরা মাত্র দুইটা ডিপার্টমেন্ট আছো এখানে, কিন্তু যার কারণে কিন্তু বেসিক ইলেকট্রিসিটি ম্যান্ডেটরি হচ্ছে প্রথম সেমিস্টারে, যার কারণে প্রথম সেমিস্টারে পোলাপানরা এবার কিন্তু বেসিক পাচ্ছে, বাট তোমরা পাও নাই। তোমাদের ম্যান্ডেটরি কি কি ছিল বলো তো? তোমাদের ম্যান্ডেটরি ম্যাথ ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, বেসিক ইলেকট্রনিক্স ছিল। বেসিক ইলেকট্রনিক্স তোমাদের ম্যান্ডেটরি, কিন্তু আবার প্রথম সেমিস্টারে কিন্তু বেসিক ইলেকট্রনিক্সটা ওদের ম্যান্ডেটরি না। বুঝতে পারছি আশা করি। উত্তর কত বলো? পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নেই, আজকে পিডিএফ পেয়ে যাবে। বেসিক ইলেকট্রিসিটি চমৎকার একটা পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকটা প্রমাণগুলো আমাদের মানে আমি যেভাবে শিখেছি ওইভাবে লেখা আছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, জিঙ্ক অক্সাইডের অম্লত্ব বলছেন 2। চলেন একটু দেখে নেই। অনেকে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। দেখো, তাইলে জিঙ্ক অক্সাইডের সাথে আমি HCl বিক্রিয়া দেব, তাহলে কি হবে? জিঙ্ক ক্লোরাইড প্লাস H2 নাকি? তাহলে আবার এখানে যদি আমি 2 ব্যবহার করি তাহলে তো হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব জিঙ্ক অক্সাইড এর অম্লত্ব, যদি ক্ষারত্ব বলতো, যদি ক্ষারত্ব বলতো, অম্লত্ব তো শিখলেন, ক্ষারত্ব যদি বলতো, যদিও বা ক্ষারত্বর মনে হয় এখানে কোনো উদাহরণ দেইনি, ক্ষারত্বের এখানে কোনো উদাহরণ দিচ্ছি, কোনো উদাহরণ দেই নেই। যদি ক্ষারত্বের কথা বলতো তখন কি হইতো? ক্ষারত্বের কি একটা উদাহরণ আমার কাছে দেখি বই আছে কিনা, কেমিস্ট্রি বই আছে কি? আমার কাছে তো আবার কেমিস্ট্রি বইটা থাকে না, কখনো রাখি বাসায়, কখনো রাখি অফিসে। আর একটা সমস্যা, যন্ত্রের মধ্যে আছি। ক্ষারত্বটা যদি না দেওয়া থাকে, তোমাদের বই থেকে একটা এই ক্ষারত্বের উদাহরণ দিতে পারবো আমাকে, যে এত এর ক্ষারত্ব বের করতে বলছে ভাইয়া, ক্ষারত্বটা কম আছে তো, যার কারণে বই এখানে নাই, আমাদের সাজেশনতে নাই। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমার, এই যেমন এটা 23 সালে আসছিল, এটা 23 সালে আসছিল, এর আগেরটা 21 এবং 22-এ আসছিল, ঠিক আছে? 24 সাল থেকে কোনো প্রশ্ন আসেনি এই অধ্যায়। ও আসছিল, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, দুঃখিত 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 দুঃখিত, এটা 2024-এ আসছিল, এটা 2024-এ আসছিল অম্লত্ব কত, এবং এটা 2023-এও আসছিল, 2023-এও আসছিল, ঠিক আছে? বাংলা ইংলিশ সব মিক্স হয়ে গেছে, 2023-এও আসছিল। এটা মনে হয় না ক্ষারত্ব আসবে, যদি আর আসে তাহলে তোমরা একটু ক্ষারত্ব একটা দাও, উদাহরণ আমি করে দিচ্ছি, সমস্যা নেই। ক্ষারত্বের একটা উদাহরণ দাও, করাই দিচ্ছি। যদি দিতে পারো আমি করাই দেবো, বাট আমার কাছে তো উদাহরণ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে, এরপরে কি করলাম রে আমি, উল্টাটা করলাম। এটা হবে 2021-22 বাঁকা শিল্প, 2021-22-এ আসছিল, আর এইটা হচ্ছে তোমার 2023 আর 2024। আচ্ছা, তাহলে প্রথম একটা আমাদের অধিসংযুক্তটা ক্লিয়ার ধারণা। এবার আসো, এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে সমস্ত ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। কথাটা চমৎকার একটা কথা, প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটার উত্তর লেখা আছে বইয়ে। সমস্ত কি ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। ক্ষার নয়, এই প্রশ্নটার মানেটা কি ভাইয়া? এই প্রশ্নটা যখন ছোটবেলায় আমি ক্লাস 9-10 দেখতাম, তখন আমারও কাছে একটু কনফিউশন লাগতো। কি প্রশ্ন ভাইয়া? সমস্ত ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়, এটার মানে কি? এটার মানেটা আমি সহজভাবে তোমাদের একটু বুঝাই। দেখো, এইখানে মূলত ক্ষারটাকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে দেখো ক্ষার, এবং আরেকটা হচ্ছে ক্ষারক, মানে ক্ষারটাকেই ক্ষার এবং ক্ষারক নামে 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? দেখো, ক্ষারটা এই ক্ষারটায় কয় ভাগ করা হয়? 2 ভাগে, একটা হচ্ছে ক্ষার নামে আর একটা হচ্ছে ক্ষারক নামে, ঠিক আছে? দেখো, এখানে এই ক্ষার দ্বারা কি বোঝায় আসলে? ক্ষার দ্বারা মূলত বোঝায়, দেখো এই ক্ষার দ্বারা মূলত বোঝায় পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। আবার এই ক্ষারক দ্বারা বোঝায় যে পানিতে অদ্রবণীয়,
তাইলে দেখো পানিতে দ্রবণীয় আর অদ্রবণীয় বলতে কি বোঝাচ্ছে এখানে? আমরা জানি যে এইখানে আমাদের যে তোমার ক্ষারক গুলো আছে, অর্থাৎ যেমন দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা ক্ষার? কারণ আমরা জানি যে যদি কোনো যৌগে OH মূলক থাকে তাহলে সেই যৌগটাকে আমরা কি বলে থাকি? ক্ষার বলে থাকি। তাহলে এটা একটা কি ক্ষার, OH মূলক আছে। এবং আরেকটা আমি উদাহরণ দেই, যেমন তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটু মনোযোগ দাও, এখানে আমি দুইটা উদাহরণ দিলাম, এবার এখানে একটু উদাহরণ দিই। এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন তোমার কপার হাইড্রোক্সাইড। মজা পাবা কিন্তু এখানে, দেখো এখানে কিন্তু একটা মজা পাবা। তারপর যেমন দেখো আমি এখানে দিতে পারি তোমার ব্যারিলিয়াম হাইড্রোক্সাইড দিছি, ব্যারিলিয়াম হাইড্রোক্সাইডটাই দিলাম। দেখো একটু বোঝো, এইখানে কপারটা বলো তো শক্ত ধাতু না? কপার দেখছো তো, তারের মধ্যে যে তারটা থাকে ওটা তো তামা বা কপার, শক্ত কিনা? শক্ত। তো ওই শক্ত জিনিস কি পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়? পানিতে তো অদ্রবণীয়। আর এই যে সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম দেখছে কি? সোডিয়াম কিন্তু আমি দেখছিলাম, মানে সোডিয়ামটা শুধু সাবানের মতো হবে আর কি, সাবানের মতো দেখতে আর কি। তো সোডিয়ামটা কিন্তু পানির সাথে দ্রবণীয়। তাহলে পানিতে যে সকল ক্ষার মূলত দ্রবণীয় হয় সেগুলোকে অ্যাকচুয়ালি ক্ষার বলে, আর যেটা মূলত পানিতে অদ্রবণীয় হয় সেটাকে মূলত ক্ষারক বলে। এখন তাহলে ভাই এই প্রশ্নের মানেটা কি? এই প্রশ্নে বলছে যে সকল ক্ষারই ক্ষারক, মানে কি সকল এই যে ক্ষারের কথা বলছে, এই ক্ষারটা কি ক্ষারক হবে কিনা? কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়, মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে ক্ষারক, সমস্ত ক্ষারক মানে এই যে ক্ষারক, এটা কি ক্ষার হতে পারবে? একটু দেখেন, আমি আবার তীর চিহ্নটা একটু দেখো, সমস্ত ক্ষার ক্ষারক হবে কিনা? অবশ্যই হবে, কারণ এই ক্ষার থেকে তো ক্ষারক আসছে, এটার বাচ্চা কাচ্চাই তো এই। তাহলে সকল ক্ষারই, সকল ক্ষারই মানে এই ক্ষারই ক্ষারক, মানে যেহেতু এখান থেকে এই ক্ষারকটা এখান থেকে আসছে, তার মানে আমরা বলতে পারি কি সকল ক্ষারক, যতগুলো ক্ষারক আছে সবগুলোই ক্ষার, কারণ কি ক্ষার থেকে আসছে তো। এবার আসো, কিন্তু সকল ক্ষার আসলে কি ক্ষারক? কোন ক্ষারকের কথা বলছে? এই ক্ষারকের কথা বলছে। মানে সকল ক্ষারক অর্থাৎ পানিতে অদ্রবণীয় যে যৌগগুলো সেগুলো কি আসলেই পানিতে দ্রবণীয়? না, পানিতে দ্রবণীয় না। সেই জন্য এখানে কি লিখছে যে সমস্ত ক্ষারক ক্ষার নয়, অর্থাৎ পানিতে দ্রবণীয় নয়। যেমন এই যে কপার হাইড্রোক্সাইড। বুঝছো এখন? বলতো এটা বুঝছো কিনা, এখন জিনিসটা বুঝছো কিনা? স্যার ইংলিশ ক্লাস নিচ্ছেন না কেন? ইংলিশ ক্লাস সময় হয়ে গেলে পেয়ে যাবা। ইংলিশের তোমাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশন অনুযায়ী আমি হয়তোবা তোমাদের গ্রামার প্যাডের একটা ক্লাস নিতে পারি খুব শীঘ্রই। ঠিক আছে, গ্রামার প্যাডের ক্লাস নিতে পারি খুব শীঘ্রই। গ্রামার প্যাডের একটা ক্লাস নেব। গ্রামার প্যাডটা তোমরা পড়া শুরু করে দাও এখন, তাহলে তোমরা তো অন্ততপক্ষে যেহেতু সময় কম, 1 মাস সময় তোমরা গ্রামার প্যাডটা ক্লিয়ার করো। ইংলিশ 1 এবং ইংলিশ 2 এর একটা গ্রামার প্যাডের ক্লাস নেব, চমৎকার ক্লাস নেব। ওই ক্লাস থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। কারণ আগে আমি এই গ্রামার প্যাডে খুব ধাক্কা খাইতাম, যা দিতাম তা আসে না, বাট এবার ধাক্কা খাওয়ার কোনো সুযোগ নেই। গত 3 বছরে পুরা জিনিসটাকে অ্যানালাইজ করছি যে আসলে কেমনে কি করতেছে তারা। এবার দেখবো যে কোন দিক দিয়ে তাদের কমন না আসে। এবার দেখবো গ্রামার পার্টটা আমি ক্লাস নেব, আর তোমার মনে করো যে রাইটিং পার্টটার ক্লাস নেবো। আর গ্রামার পার্টটা যেটা আছে, যেগুলো গ্রামার পার্ট আছে তোমাদের তো মনে হয়, দেখি তো ইংলিশ 2টা কেমন দেওয়া হয়েছে এখানে। এই তো গ্রামার পার্ট, রাইট ফর্ম ভার্ব, তারপরে তোমার ভয়েস। তোমাদেরকেই দেখো ভাই, বইয়ের মধ্যে গ্রামারের পার্টে যা দেওয়া আছে তোমরা সেটা পড়ে গেলেই পুরাটাই কমন পাবা। তাহলে আমার আর কিছু লাগে রে, কারণ আমি দেখো তোমাদেরকে সব বোর্ডের প্রশ্নগুলো দিয়ে দিছি, এবং এখানে তোমাদেরকে যেগুলো দেওয়া হয়েছে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে তোমার এই যে সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো কিন্তু সব বোর্ডে আসা প্রশ্ন। তোমরা এখান থেকে এখানে দেখো লেখা আছে, প্রত্যেকটা বোর্ড লেখা আছে যে কোনটা কোন বোর্ডে আসছিল 2022 সাল 23 সাল। তাহলে তো বুঝতেছো যে হ্যাঁ ভাইয়া তাহলে তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো তোমরা গ্রামার পার্টটা ওইটা পড়ো। আবার মনে করো যে রাইটিং পার্টটা যেটা, সেটাও তো তোমাদের সব মানে সব তো দেওয়াই আছে রে ভাই, কি ক্লাস নেবো আর কও? এগুলা ছোট বাচ্চার মতো এখন কি তোমাদের ক্লাস নেওয়া লাগবে? সবই তো দেওয়াই আছে, সবই তো
দেওয়াই আছে, পোস্টার রাইটিং দেওয়া আছে, হ্যাঁ, রিপোর্ট রাইটিং গুলো তোমাদের লিখে দেওয়া আছে, সব লিখে দেওয়া আছে, গ্রাফ চার্ট লিখে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা গ্রামার পার্টটার একটা ক্লাস দেবো, ওই অনুযায়ী পড়বা, ঠিক আছে, ওই অনুযায়ী পড়বা। বইটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই এখনো আমাদের বই নিয়ে কিন্তু অনেক রকম অভিযোগ করো, প্রচুর রকমের, ভাই এত কষ্ট করে এই বইটা বানাইলাম, মানে ধরো ধরলাম যে আমার বইয়ের 20% খারাপ আছে, 80% তো ভালো, তো সেই 80% তো ভাই প্রশংসা করা উচিত। 50% যদি খারাপ হয় তাহলে 50% তো প্রশংসার যোগ্য। শুধু আপনি প্রশংসা ছাড়াই অপ্রশংসা বেশি করতেছেন, তাহলে 50% যে প্রশংসার যোগ্য আমি, সেটা তো আর করলেন না ভাই কেউ। ভাই ইংলিশ 2 ক্লাস দিয়েন তাড়াতাড়ি। ওকে স্যার, বুঝতে পেরেছি, বুঝছি, ইংলিশ ক্লাস দিয়েন। ওকে আচ্ছা, একজন খারত্বের কথা বলছেন মেবি। খারত্বের ক্ষেত্রেও জিনিসটা সেম, যেমন অম্লেতে কি হয়েছে, অম্লত্বেতে একটা অম্ল যোগ হয়েছে, ক্ষারের মধ্যে একটা ক্ষার যোগ হবে, সেটা কি, সেটা হচ্ছে তোমার ক্ষার, ক্ষার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ দেবো, সোডিয়াম কি দেবো, হাইড্রোক্সাইড আমরা যোগ দেবো, খারত্ব করাতে পারেন। আচ্ছা দেখো, আমরা যদি এইটা বুঝে থাকি, এই যে এই জিনিসটা, এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আর পঞ্চম অধ্যায়ে তেমন কিছু নেই। এবার আসলে লবণের পাঠ, তোমাদের তো ভাই এখানে এই যে লবণের, এই যে দেখো তোমার এখানে আরেকটা বিষয়, এখানে লবণের কিন্তু একটু ভাই এই যে প্রতীকগুলো মনে রাখবে, হ্যাঁ, এই নামগুলো একটু মনে রাখবে, বুঝছো, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক, কি ব্যাপার, দুটি দ্বিক্ষারীয় অ্যাসিডের নাম, লবণের নামগুলো আমি লিখে দিতে বলছিলাম। হ্যাঁ এই যে লেখা আছে, লেখা আছে, লেখা আছে, প্রশ্ন নাম্বার 8 এবং 9, প্রশ্ন নাম্বার 8 এবং 9 এই লবণের নামগুলো একটু মুখস্থ করে যাবেন, যদিও বা একটু কঠিন, একটু মুখস্থ করে যাবেন। আর লাস্টে দেখো রচনামূলকের 2 নম্বরে, সংক্ষিপ্ত 2 নম্বরে, সরি সংক্ষিপ্ত 2 নম্বরে দ্বি লবণ এবং জটিল লবণের মধ্যে 3টি পার্থক্য লেখো, 3টি লেখো, বাট এখানে পার্থক্য দিয়ে দিয়েছে 5টা, কয়টা, 5টা, কারণ এটা রচনামূলক আসতে পারে। যদি এই অধ্যায়ে থেকে কখন রচনামূলক আসে, তাহলে এই রচনামূলক এরকম আসবে যে দ্বি লবণ, জটিল লবণ বা মিশ্র লবণের মধ্যে পার্থক্য দেখাও, ঠিক আছে, এটা বাসায় পড়ে নিবা। আর আমার এখানে কোনো কাজ নেই, এখন আমি চলে যাব মেইন এন্ড ইম্পর্টেন্ট অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, যেখান থেকে প্রশ্ন তুমি 100% কমন পাবো। তাই এখান থেকে আমি বের হচ্ছি, এবং তুমি এই যে সকল ক্ষারই ক্ষার নয়, এটা তো বেসিক বুঝছো, কনসেপ্ট বুঝছো, আর বই থেকে তুমি যেভাবে লেখা আছে ওইভাবেই তুমি লিখে দিলে হবে, ঠিক আছে, বা তুমি তোমার মতো করে সাজিয়ে লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই, বাট মেইন কনসেপ্ট যেটা সেটা যেন ঠিক থাকে। ক্ষার মানে কি, পানিতে দ্রবণীয়, আর ক্ষারক মানে কি, পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। তাহলে 6ষ্ঠ অধ্যায়ে এন্ট্রি নিলাম। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায়ে কোনটা 100% আসবে ভাইয়া, দুইটা তো আছে, দুইটা জিনিস আছে, দেখো 6ষ্ঠ অধ্যায়ে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পিএইচ, একটা হচ্ছে কি, পিএইচ এর গুরুত্ব, একটা হচ্ছে পিএইচ এর গুরুত্ব, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার বাফার দ্রবণ, আমার কাছে খুব পছন্দের জিনিস বাফার দ্রবণ। এবং তোমরা দেখো, বই খুলে দেখো, তোমাদেরকে সুন্দর করে আমি হচ্ছে পিএইচ এর গুরুত্ব এটা লিখে দিয়েছি, অল্প করে লিখে দিয়েছি, বাফার দ্রবণ কি এবং ক্রিয়া কৌশলটা খুব শর্টকাট ভাবে আমি যেভাবে পড়াইছি সেভাবে লেখা হয়েছে, এখানে আমার নোট থেকে এটা লেখা হয়েছে, ঠিক আছে। তো এখন আমি নোটটা একটু বুঝাই দেবো, আমি এত নোট লিখবো না, আমি বাফার দ্রবণটা বুঝাই দেবো। আর পিএইচ এর যে গুরুত্ব, পিএইচ এর গুরুত্বটা তোমাকে কি এখন আমি পড়াবো, এই যেখানে লেখা আছে পিএইচ এর গুরুত্ব কি বা পিএইচ কি, পিএইচ কাকে বলে, এটা কিন্তু সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিএইচ কাকে বলে, এই যে পিএইচ কাকে বলে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে ধরে নিতে পারো যে এটা আসছে পরীক্ষাতে, হ্যাঁ ধরে নিতে পারো। তাহলে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক ঘনমাত্রার লগারিদমকে পিএইচ বলে, এটা লেখা আছে না, এই যে লেখা আছে, কোন দ্রবণের হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে যেগুলো লেখা আছে, মানে দেখো প্রশ্ন মাত্র 4-5টা করে দেওয়া আছে, ওই 4টা প্রশ্ন ভালো করে পড়বো, তাহলে ইনশাআল্লাহ কমন পাবা, ঠিক আছে। সংক্ষিপ্তের পিএইচ এর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, আর রচনামূলকে লেখা আছে পিএইচ বলতে কি বোঝায়, কৃষি ক্ষেত্রে এবং শিল্প ক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব এবং ব্যবহার, এটা ভাই একটু বাসায় পড়ে নিবে বই থেকে, ঠিক আছে, এখন তো বই আছে, আর তো কোনো সমস্যা নাই। আর যারা বই পাও নাই ভাইয়া, বই পাইনি, বই অলরেডি প্যাকিং চলতেছে, বই আজকে
যারা পাওনি সবারটা দেওয়া হবে, ঠিক আছে? তাও তোমরা যারা পাওনি অবশ্যই কল দিবে হটলাইনে, কল দিতে কোনো সমস্যা নেই, কনফার্ম করে নিবা যে ভাই আমারটা তো পাঠানো হয়নি, আমারটা কি পাঠাচ্ছেন কিনা। ওকে, তাহলে শুরু করি বাফার দ্রবণ। হ্যাঁ, শুরু করতেছি বাফার দ্রবণ। দেখো এরকম প্রশ্নটা আসবে, ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট, হয় এইটা নয়তো এইটা, পরীক্ষায় এটা ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে? তাহলে দেখো ভাই কিভাবে করবো বা বাফার দ্রবণটা কি সেটা আগে বুঝান। বাফার দ্রবণটা হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণের মধ্যে কিছু পরিমাণ অ্যাসিড বা কিছু পরিমাণ ক্ষার দিলেও ওই দ্রবণের পিএইচ এর মানের কোনো কম বেশি হয় না। ভাই প্র্যাকটিক্যালি বুঝান। অবশ্যই প্র্যাকটিক্যালি বুঝাবো আমি, তার আগে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ধরো সাপোজ তোমার কাছে একটা বিকার আছে। কি আছে? তোমার কাছে বিকার আছে। এগুলো কি জিনিস? এগুলো না কখনো ব্যবহার করি না। দেখ দেখ দেখ, দুর্ঘটনা ঘটে যাবে। সাবজেক্ট একটা বিকার নেই নাকি এখান থেকে? এই যে বিকার, তাহলে এই যাক, এই বিকারের মধ্যে পানি আছে। কি আছে দেখতেছো? তোমার পানি আছে। এখন এই পানির মধ্যে ধরো সাপোজ আমি লেবুর রস দেব। কি দেব? লেবুর রস। আমি তোমাকে সোজা বাংলা ভাষায় এই জিনিসটা বুঝাচ্ছি। অনেক বড় ভাইরা আছে না যে এই পোলার ক্লাস কেন করে, আমি তোমার যে উদাহরণগুলো দেব সেই উদাহরণগুলো একজন মানে কি বলবো, নিজেকে আসলে বলাও ঠিক না, উনি বিএসসি শেষ করেও দিতে পারবে না। আমি তোমাদেরকে সহজ যেভাবে বুঝাবো, এটাই হচ্ছে আমার পড়ার টেকনিক, আমার স্টাইল। যদিও আমি এখনো ডিপ্লোমা শেষ করিনি, ডিপ্লোমা শেষ করতেছি, ঠিক আছে? তো দেখেন এই যে লেবুর রসটা আপনি এখানে দিলেন পানির মধ্যে, তাহলে বলেন তো পানিটা খাইতে কেমন হবে? খাইতে একটু টক টক লাগবে না? আপনি যদি লেবুর রসটা দেন, পানিটা কি একটু টক টক লাগবে না? একটু টক টক, টক মানেই তো অম্ল। তেঁতুলে কি অম্ল আছে? লেবুতে কি আছে? অম্ল আছে। মানে কি অম্ল স্বাদটা কি একটু টক টক টাইপের হবে। হ্যাঁ, তো আপনার পানিটা হওয়া উচিত ছিল একটু টক। কি হওয়া উচিত ছিল? একটু টক টক। কিন্তু পানিটা আপনি পানির মতো স্বাদ পাবেন, কোন লেবুর মতো মানে কোন লেবুর রসের স্বাদই পাবেন না। এটাই বাফার দ্রবণ। ধরো যে এই পানির মধ্যে এমন কিছু ম্যাজিক্যাল জিনিস আছে, যেই ম্যাজিক্যাল জিনিসের কারণে ওই লেবুর রসটা অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে? প্রশমিত হয়ে যাচ্ছে। বোঝার জন্য বলতেছি, যার কারণে পানির স্বাদটা পানির মতোই আছে। তো এটা একটা মজার দ্রবণ না? যে দ্রবণে তুমি লেবুর রস দিলা তাও কি হলো? পানির স্বাদ পানি আছে। আবার আরেকটা উদাহরণ দেই, লেবুর রস বা অন্য কিছু দাও যেটাতে ক্ষার আছে। ক্ষার কোনটাতে আছে বলতো? কোন কোন খাবারে ক্ষার আছে? এই যা, এটা তো ভুলে গেলাম। আরে ক্ষার ক্ষার তাইলে কোথায় আছে? ক্ষার আছে সাবানে, ক্ষার আছে। চলো সাবান দিই। আচ্ছা বলো তো, আমি যদি এখন এইটা দেইও, ভুল করে দেই আর সঠিক করে দেই, ভুল করে দেই আর সঠিক করে দেই, যদি আমি এখানে সাবান মিক্স করি, এই পানিটা কি কেউ টেস্ট করবা? মনে হয় না কেউ টেস্ট করবো আর পানিটা। তাও মনে কর যারা তোমরা এখানকার মধ্যে অনেকে তো সাহসী আছো যে ভাই আমি সাবানের পানিটাই খাবো, আমি আপনার আবিষ্কারটা বিশ্বাস করি, যা সাবান দিলেও ওই পানি পানি থাকবে, যেমন লেবু দিলেও পানি পানি আছে, সাবান দিলেও পানি পানি থাকবে। তো আমি খেয়ে দেখবো। তো তুমি সাবান দিলা, সাবান দেওয়ার পর পানিটা তখন খাইলে তখন পানি স্বাদ ওই পানি থাকবে। মজার আবিষ্কার না? এই আবিষ্কারটার নামই হচ্ছে বাফার দ্রবণ। মানে এটা একটা দ্রবণ না, এটা একটা কি? এটা তো একটা দ্রবণ, যার কারণে এটা দ্রবণের নাম হচ্ছে বাফার দ্রবণ। আর বাফার দ্রবণ নামটা কেন দিছে এটা আমি জানি না, হয়তো আরেকটু রিসার্চ করলে হয়তো পাইয়া যেতাম। হয়তো হতে পারে যে বিজ্ঞানীর নাম বাফার, এটা হতে পারে, যার কারণে ওনার নাম অনুসারে এই দ্রবণটার নাম এরকম দিতে পারে, ঠিক আছে? বাট নর্মালি বাফার দ্রবণটা বুঝছো তো, যে দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড মানে গেজে লেবুর রস অথবা অথবা কিছু পরিমাণ ক্ষার মানে সাবান দিতে পারো, যোগ করার পরও ওই দ্রবণের পিএইচ এর মানে পরিবর্তন না। মানে কি? আমি যেটা তোমাদের সহজ বাংলায় বুঝাচ্ছি, স্বাদের পরিবর্তন হয় না, যেটাকে আমরা
কেমিস্ট্রিয়ান যারা আছে তারা বলে পিএইচ এর পরিবর্তন হয় না। পানির পিএইচ তো জানো 7টা হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ, পানির পিএইচ 7, এটা তো তোমরা জানো, রাইট? তো এই জায়গায় কি হবে না, ওই 7 এর উপরে উঠবে না নিচে উঠবে না, 7 তো 7 এ থাকবে। কিংবা ধরো যে এই পানির পিএইচ যদি মনে করো যে 6 থাকে তো 6 থাকবে, কোনো চেঞ্জ হবে না, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। বুঝছো সবাই? বুঝলে একটু ডান লেখো তো। ও হো হো, আচার 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 মিক্স করলে এখানে পানির সাথে আচার মিক্স করলে কেমন ধরনের শরবত হবে বলতো? আমি অনেক টেস্ট করছি সাবানে পানি, মাঝে মধ্যে আমিও টেস্ট করছি, হ্যাঁ। সো এটা বলা যাবে না কখন টেস্ট করছি, ঠিক আছে? গোসল করার সময় টেস্ট করছি অবশ্যই, ঠিক আছে? মাঝে মধ্যে, হ্যাঁ, শ্যাম্পু করতে গিয়ে পানি দিতে গিয়ে মুখের মধ্যে ঢুকে গেছে অলরেডি। ছোটবেলায় এটা হয়েছে, যদিও এখন হয় না এই ঘটনাগুলো, হয় আশা করি তোমাদের সাথে এরকম ঘটনা ঘটে গেছে। তো দেখো বাফার দ্রবণটা আশা করি বুঝছো। এখন আসো যে আমরা এটার এখন ফাইনাল একটু রিভিউ লিখি নাকি? শুধু এখন কি ইয়াটা লেখা লাগবে? সংজ্ঞাটা এখানে কিন্তু দেওয়া আছে, বুঝছো? তো একবার লিখে দিই নাকি? এই যে ক্লাসের সময় মিসটা কি একটু দাঁড়াও তোমরা। আচ্ছা, দুঃখিত 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 দুঃখিত, মাঝে মধ্যে একটু মনে করো যে পরামর্শ দিতে হয়, নাহলে ওরা আবার কাজকর্ম একটু এলোমেলো করবে। তো দেখো আমি বাফার দ্রবণের সংজ্ঞাটা লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে যে দ্রবণে কিছু পরিমাণ ক্ষার, কিছু পরিমাণ অম্ল বা অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলে? বাফার দ্রবণ বলে। এবার আসো মেইন জায়গায়, এটা তো বুঝলাই, মেইন জায়গাটা কোথায়? এবার দেখো বাফার দ্রবণ মূলত কত প্রকার সেটা। বাফার দ্রবণ দু প্রকার। কত প্রকার? দু প্রকার। যথা এক নাম্বার হচ্ছে তোমার এসিডিও বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ। এসিডিও বাফার দ্রবণ তৈরি একটা প্রসেস আছে, ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি একটা প্রসেস আছে। মানে এই যে তুমি এই যে দ্রবণটা দেখতেছো এটা একটা বাফার দ্রবণ, তাই না? তো বাফার দ্রবণ তৈরিতে একটা অবশ্যই প্রসেস আছে, যে এই পানিতে কি লবণ টবণ মিশানো হয়েছে না কি এমন মিশানো হলো যে পানিটা পানি থাকে, সেটাই আমি বলতেছি। দেখো এসিডিও বাফার দ্রবণ, দেখো আমি তো এখানে বলছি বাফার দ্রবণ দুই ভাবে হতে পারে, হয় একটা এসিডিও মাধ্যমে অথবা ক্ষারীয় মাধ্যমে, যার কারণে বাফার দ্রবণ হয়েছে কয়টা? দুইটা, একটা এসিড আর একটা ক্ষার। তো এসিডিও বাফার দ্রবণ তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হলো দুর্বল এসিড এবং এই অ্যাসিডেরই একটা
লবণ লাগবে, ওই অ্যাসিডের কি লাগবে, একটা লবণ লাগবে। সেম ভাবে তাহলে বলতো এটা কি হবে, এটা তো তাহলে দুর্বল ক্ষার হবে এবং ওই ক্ষারের একটা লবণ লাগবে। এই হলো কাহিনী, বুঝছেন? দ্রবণের মধ্যে স্পেশাল কি আছে, একটা ক্ষার আছে এবং একটা লবণ আছে, ওই দুইটা দিলেই বাফার দ্রবণ হয়ে যাবে, ওই দুইটা দিলেই কি হয়, বাফার দ্রবণ হয়ে যায়। এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি পরীক্ষা করব, আমরা এটা একটু কি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখবো যে আসলে হয় কি না, আসলে পিএইচ এর মানের পরিবর্তন হয় কি হয় না। চলো আমরা এই পরিবর্তনটা দেখার জন্য আমরা প্রথমে একটা কাজ করতে পারি। কি কাজ? আমরা প্রথমে একটা বিকার নিতে পারি, প্রথমে একটা আমরা কি নিতে পারি, বড় বিকার নিতে পারি। দেখো এই বিকারের মধ্যে আমি, দেখো যেহেতু আমাদের বাফার দ্রবণ দুইটা, একটা হচ্ছে এসিডিও, একটা হচ্ছে এসিডিও আর একটা হচ্ছে কি ক্ষারীয়। তো প্রথমে আমি এসিডিও বাফার দ্রবণটা একটু বুঝাইবো প্র্যাকটিক্যালি। দেখো এগুলা তোমরা পরীক্ষার হলে আবার লিখিও না, তোমরা পরীক্ষার হলে বইয়ে যেটা আছে যেভাবে লেখা আছে ওভাবে লিখবা, বাট আমাকে এটা বুঝাই দিতে হবে। দেখো এটা হচ্ছে বিকার। দেখো আমি কি বলছি, দেখো তো দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ, তাহলে একটা অ্যাসিড দাও, আমরা সিএ ধরো এটা কি লিখলাম, আমরা এইটাকে অ্যাসিড জানি না, অ্যাসিডিক অ্যাসিড কতটা দেখো আমরা যদি একটা অ্যাসিড নেই, অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিডের আমরা একটা লবণ নিতে পারি না, এই অ্যাসিডে আমরা কি একটা নিতে পারি, লবণ। লবণ কি নিতে পারি, দেখো এটা অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড বলতে পারো, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আর এই অ্যাসিডে আমরা একটা লবণ নেব, সেটা কি, চমৎকার লবণ সোডিয়াম ইথানয়েড, এই যে এটা, ঠিক আছে, সোডিয়াম ইথানয়েড, এই লবণটা নিলাম। তো এই লবণটা আমি কি করব, এই যে দ্রবণটা আছে না, এই দ্রবণের মধ্যে কি আছে, প্রথমেই পানি আছে, এই পানির মধ্যে দেব, এই পানির মধ্যে আমি দেব। তাহলে প্রথমে কি দেব, CH3COOH। যখন তুমি এইটাকে এই দ্রবণের মধ্যে দিবা, একটু ভালো করে এইটা একটু বুঝো সবাই, এইটা বুঝলেই একদম ক্লিয়ার। দেখো অ্যাসিডটাকে যখন তুমি দ্রবণের মধ্যে দিবে, এটা কিন্তু বিয়োজিত হবে। হ্যাঁ, এইটা যদি বিয়োজিত হয় তাহলে কি হবে, CH3COO মাইনাস। আবার অনেকে বিয়োজিত মানে কি এটা বোঝো না, অনেকে বিয়োজিত মানেটা কি এটা আবার অনেকে বোঝো না। বিয়োজিত মানেটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করা, সহজ বাংলা ভাষায়। অর্থাৎ তুমি অ্যাসিডটাকে যখন এখানে দিবা, সে পানির সাথে বিক্রিয়া করে সে একটা নেগেটিভ আয়ন এবং আরেকটা পজিটিভ আয়ন উৎপন্ন করলো। তাহলে এই যে নেগেটিভ আয়ন, এই যে পজিটিভ আয়ন, সেম ভাবে এই যে লবণটা আছে না, এই লবণটাও কিন্তু কি করবে, বিক্রিয়া করবে বা পানির সাথে মিক্স হবে।
সেও কিন্তু দুইটা আয়ন তৈরি করবে, একটা নেগেটিভ আয়ন এবং Na প্লাস আয়ন। তাহলে CH3 COOH নেগেটিভ এবং Na প্লাস। তার মানে এইটাকে আমরা বলতেছি কি, এইটাকে আমরা বলতেছি বাফার দ্রবণ। বাট এখন তোমরা আমাকে প্রশ্ন করো যে এটা কেন বাফার দ্রবণ? ভাই আপনি বাফার দ্রবণের সংজ্ঞায় বলছেন যে দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড মানে H+ যোগ, অ্যাসিড মানে H+ যোগ, এটা মনে রাখবা, অথবা কিছু পরিমাণ ক্ষার মানে OH- যোগ যদি করেন তাহলে বাফার দ্রবণের pH এর মানের কোনো পরিবর্তন হবে না। সেটা প্রমাণ করে দেখান। প্রমাণ করে দেখানো যাইতো প্র্যাকটিক্যালি যদি আমার কাছে একটা pH মেশিন মানে মাপার একটা মেশিন থাকতো, তাহলে কিন্তু ইজিলি তোমাদেরকে pH মেশিন দিয়ে পরিমাপ করে দেখানো যেত। কিন্তু এখন তো আমাদের কাছে pH মেশিন নেই, তাই আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝার জন্য এখান থেকে আমরা ধরে নিতে পারি। দেখো আমরা এই জায়গা থেকে একটু ধরে নিতে পারি কি, দেখো আমরা এখান থেকে ধরে নিতে পারি যে দুঃখিত দেখো আমরা এখান থেকে ধরে নিতে পারি, আরে বাবারে জীবনে যখন বিপদ আসে সব দিক থেকে আসে দেখতেছি, মার্কার পড়ে যায়, এটা পড়ে যায়। দেখো আমরা যদি ধরে নেই এইটা হচ্ছে আমাদের H+ আয়ন আর এটা হচ্ছে আমাদের OH- আয়ন। দেখো আমরা pH টা H+ এবং OH- এর দ্বারা প্রকাশ করব কিভাবে? দেখো এই দ্রবণে H+ আছে কয়টা প্রাথমিক অবস্থায়, মানে এখনো তুমি H+ এবং OH- যোগ করো নাই, প্রাথমিক অবস্থায় এটাকে বাফার দ্রবণ বলতেছি। এবং এই প্রাথমিক অবস্থায় আসলে এখানে pH কতটুকু আছে সেটা পরীক্ষা করা দরকার তো নাকি? তো প্রাথমিক অবস্থায় pH আছে দেখতে পাচ্ছি, H+ আছে একটা, OH- নাই, মানে কি শূন্য। তার মানে এইটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা, একটা এবং শূন্য, একটা এবং শূন্যটা কি প্রাথমিক অবস্থা। তাহলে এখন কথা হচ্ছে এবার যদি ভাইয়া আমি এখানে H+ একটা যোগ করি তাহলেও তো আমার এই 1 এবং 0ই থাকবে। আমি সংজ্ঞায় বলছি কোনো পরিবর্তন হবে না, pH এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি যদি একটা H+ যোগ করি মানে অ্যাসিড যোগ করি এখানে, তাহলে দেখো তো এখানে যখন সে যোগ হচ্ছে, ভালো করে দেখো, যোগ যখন হচ্ছে তখন H+ কয়টা দেখো তো, এই যে একটা H+ আর এই যে আরেকটা H+, কয়টা হলো? দুইটা H+ না, কিন্তু OH- আছে কোথাও? না, নাই। এবার দেখো মজার কাহিনী, তোমরা একটু দেখো তো যে আগে ছিল একটা 0, এখন ভাইয়া দুইটা 0, তাহলে pH এর মানে তো এখানে পরিবর্তন ঘটছে। আগে একটা 0, এখন pH এর মানে পরিবর্তন ঘটছে। কিন্তু দেখো H+ টা যখন পানিতে নামবে, সে যখন ডুব দিবে, এই H+ টা এখানে যে আমাদের এই যে এই ব্যক্তি রয়েছে, আমি একটু যদি কালার করে দেখাই, এই H+ টা এখানকার ইনি যে রয়েছে এই এনার সাথে CH3 প্লাস যদি H+ টা যুক্ত হয় তখন সে আবার CH3COOH উৎপন্ন করে। তাইলে যদি এই H+ টা এটার সাথে বিক্রিয়াই করে, ভালো করে দেখো, H+ টা এটার সাথে বিক্রিয়া করে এইটা উৎপন্ন করবে, এইটা উৎপন্ন করবে। তাহলে আমাকে তোমরা এখন বলো তো, আমি যদি এরকম ঢাকায় রাখি, এখন তোমরা দ্রবণে কয়টা H+ কয়টা OH- দেখতে পাচ্ছ? যে ভাইয়া এখন তো আমরা দ্রবণের মধ্যে একটা H+ এবং 0 OH- দেখতে পাচ্ছি। তার মানে প্রাথমিক অবস্থায় যাহা ছিল এখনই তাহা আছে। মিলছে হিসাব? বোঝো নাই ভাই? বিক্রিয়া যখন সে নামতেছিল তখন দেখো H+ কয়টা ছিল? দুইটা। বাট যখন নামলো, নামার পরে এর সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে নাই হয়ে গেল, তার মানে আগেও একটা ছিল এখনো একটাই আছে। এটা গেল কি অ্যাসিডের মাধ্যমে তোমাদেরকে বোঝালাম। বাট আমি সংজ্ঞায় কি বলছি দেখো, যে দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে, মানে অ্যাসিড যোগ করলেও এই দ্রবণে pH যা আছে তাই থাকবে, এটা তো প্রমাণ করালাম। এবার আমি ক্ষার যোগ করব, মানে OH- যোগ করে দেখবো যে আসলে দ্রবণের pH এর মানের কোনো পরিবর্তন হয় কি হয় না। এতটুকু বুঝলে একটু ডান লেখো তো। এবার আমি কি যোগ করব? ক্ষার। দেখো এবার যদি আমি OH- যোগ করি তাহলে এবার আসলে দেখো তো আমরা pH কাউন্ট করব, একটু দেখো, আমরা pH কাউন্ট করব।
তাহলে এখানে এইচ প্লাস ধরলাম আর এখানে ওএইচ মাইনাস ধরলাম। একটু গণ প্রাথমিক অবস্থায় দেখো তো দ্রবণে কি ছিল, প্রাথমিক অবস্থায় দ্রবণে একটা এইচ প্লাস ওএইচ মাইনাস নাই, বাট যখন তুমি ওএইচ মাইনাস দিবা তখন এবার দেখো তো একটা এবং ওএইচ মাইনাস একটা, বোঝো ব্যাপারটা। প্রাথমিক অবস্থায় যখন এটা ছিল না তখন এইচ প্লাস ছিল একটা শূন্য, কিন্তু যখন তুমি ওএইচটা দিচ্ছ তখন কি হচ্ছে, তখন ওএইচও একটা হচ্ছে এইচ প্লাসও একটা হচ্ছে। তাহলে এই ওএইচটা যখন এই বিক্রিয়াতে আসবে তখন এই যে এইচ প্লাস আছে না, এই ওএইচ মাইনাসটা এই এইচ প্লাসের সাথে কি করবে, সংসার করবে, নাকি সংসার করে তারা গঠন করবে পানি। তাহলে যদি তারা এইটা গঠন করে পানি উৎপন্ন হয়, এবার দেখো তো এখানে একটা মজার ঘটনা ঘটছে। কি ঘটনা, এই দুইটা বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে, তার মানে কি, এবার দেখো তো এই দ্রবণের মধ্যে না আছে ওএইচ না আছে এইচ প্লাস, তাহলে তো ভাই আপনার প্রমাণ ভুল হইলো। কি ভুল হইলো, যে আপনি তো বলছেন যে প্রথমে যা ছিল 10, নিচেও তো হাই থাকবে 10 থাকবে, কিন্তু মিললো না তো, 00 হয়ে গেল না। এইখানে একটা কাহিনী আছে। কাহিনী কি, এই যে অ্যাসিডটা আছে না, এই যে অ্যাসিডটা আছে না, এই অ্যাসিডটা কিন্তু দুর্বল। মনে রাখবা দুর্বল অ্যাসিড কিন্তু কম বিয়োজিত হয়। কি বিয়োজিত হয়, কম বিয়োজিত। এটা কি জানো তোমরা, দুর্বল অ্যাসিড বা ক্ষার এগুলো কিন্তু কম বিয়োজিত হয়ে নিচের দিকে পড়ে থাকে বা উপরের দিকে ভেসে থাকে। যেমন তোমরা দেখবা যে যখন তোমরা শরবতের মধ্যে লেবুর রস দাও, দেখবা তেলের মতো হয়ে কিন্তু উপরে ভেসে বেড়ায়। তার মানে তারা কি সম্পূর্ণ মিক্স হয়েছে? যদি সম্পূর্ণ মিক্স হতো তাহলে অবশ্যই তেলের মতো হইতো না। মিক্স হয় নাই মানে কি, বিয়োজিত হয় নাই। তো এই যে যারা বিয়োজিত হয় নাই তারা যখন এখানে শূন্যতা দেখতেছে তখন এখানকার মধ্যে থেকে একটা অ্যাসিড, এই যে একটা অ্যাসিড, এই অ্যাসিডটা কি করবে, আবার সে বিয়োজিত হয়ে মাইনাস এবং একটা এইচ প্লাস গঠন করবে। বুঝছো কাহিনী? তাহলে কি করবে, যখনই দেখবে যে এখানে কেউ নাই, ফাঁকা হয়ে গেছে, তখন এখানকার মধ্যে একটা দুর্বল অ্যাসিড বিয়োজিত হয়ে CH3 মাইনাস এবং H প্লাস উৎপন্ন করবে। তাহলে এখন যদি এখানকার একটা বিয়োজিত হয়ে H প্লাস গঠন করে, তাহলে এবার তুমি বলো তো দ্রবণের মধ্যে একটা H প্লাস আবার আসবে কিনা, আবার একটা H প্লাস আসবে, কিন্তু OH মাইনাস কিন্তু নাই। তাইলে OH মাইনাস কিন্তু নাই। এবার মিলো 1 0 1 0। বুঝছো সবাই? আশা করি বুঝছো। আশা করি বুঝছো। আমি তাহলে খাটটা বুঝাই দেই, একটু দ্রুত করাই দিই। হ্যাঁ, খাটটা বুঝাই দিই। এখন দেখো, ধরো যে এবার হচ্ছে ক্ষারীয়, একই ক্ষারীয়টাও কি একই। তোমাদের বইয়ে দেখো আমি যা এখানে পড়াচ্ছি সেগুলো বাংলায় লেখা আছে, যেটা দেখাচ্ছি না এগুলো সব বাংলায় লেখা আছে। কি নিতে হবে, একটা দুর্বল ক্ষার নিতে হবে এবং এই ক্ষারের একটা লবণ নিতে হবে। তাহলে দেখো তো এইটা যদি বিয়োজিত হয় তাহলে কেমন দেখাবে বলো তো, এই ওএইচটা যদি বিয়োজিত হয় তাহলে এরকমটা হবে না, Na প্লাস ওএইচ মাইনাস। আর এটা যদি বিয়োজিত হয় তাহলে কেমন দেখাবে, Na প্লাস Cl মাইনাস। এবার আসো, আমি যদি প্রথমে অ্যাসিডটা পরীক্ষা করি নাকি, দেখো এটা উল্টাটা হবে। উল্টা কিরকম একটু দেখো, যে আমি যদি এখানে অ্যাসিড যোগ করি তাহলে এটা কি একটা ক্ষারীয় অপর দ্রবণ। তো আমি যদি এখানে অ্যাসিড যোগ করি তাহলে কি পরিবর্তন হবে দ্রবণের। তাহলে প্রথমে আগে দেখে নিই pH কিরকম আছে। প্রাথমিক অবস্থায় যদি তুমি একটু লক্ষ্য করো, দ্রবণের মধ্যে OH মাইনাস আছে কয়টা, একটা, H প্লাস কিন্তু নাই, কারণ এটা একটা ক্ষারীয় অপর দ্রবণ। তুমি এটা কিন্তু দেখেও বুঝতে পারবে যে এটা ক্ষারীয় নাকি অ্যাসিডীয়। কিভাবে বলো তো, তোমার এখানে দেখো ক্ষার আছে না অ্যাসিড আছে, OH আছে, তার মানে এটা একটা অ্যাসিডীয় অপর দ্রবণ, সরি ক্ষারীয় অপর দ্রবণ, কারণ এখানে ক্ষার আছে, দেখলেও বোঝা যায়। এবার কি যোগ করবা, অ্যাসিড যোগ করবা H প্লাস। তো অ্যাসিড যখন যোগ করবা তখন এবার দেখো তো H প্লাস একটা OH মাইনাস একটা হয়ে যাবে, তাই না? তুমি যখন এবার অ্যাসিড যোগ করবা তখন একটা একটা হয়ে যাবে না, তোমার H প্লাসও একটা OH একটা সেটা এক এক লিখা। কিন্তু এই আল্লাহর বান্দা যখন কি করবে বলতো, এই আল্লাহর বান্দা যখন এর সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে বলো, পানি উৎপন্ন করবে। তো তারা যদি পানি উৎপন্ন করে ওই আগের মতো, তারা যদি পানি উৎপন্ন করে ফিনিশ হয়ে গেল। তাহলে কি হলো, তাহলে বর্তমান পরিস্থিতি 0 0। তাহলে বলো কি হবে এখন,
এই যে নিচে দুর্বল খাতগুলো আছে এরা কি করবে, বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে এই খাতটা বিয়োজিত হয়ে আবার Na প্লাস এবং OH মাইনাস উৎপন্ন হবে। তার মানে কি দ্রবণে আবার OH মাইনাস আসবে না, সেই জন্য আবার OH মাইনাস একটা, বাট H প্লাস আছে, H প্লাস কিন্তু নাই। তাহলে দেখো তো মিলছে না, মিলছে। কিন্তু আমি বলছি কি উল্টা, দেখেন এইটা আমরা এসিডিওর জন্য করলাম, বাট এই জিনিসটা দেখো তো আমরা কোথার জন্য করছি, এই জিনিসটা আমরা কিন্তু ক্ষারীয়র জন্য করছিলাম। উল্টা হয়েছে না, উল্টা হয়েছে। কিন্তু এখন বাড়ির কাজ তোমাদের, যে বাড়ির কাজ বলতে এগুলো তোমরা অলরেডি বুঝে গেছো। তোমরা কিন্তু এখন চাইলেই এখানে OH মাইনাসটা, আমি তো এখানে এসিডিওটা দেখালাম, রাইট? তোমরা কিন্তু OH মাইনাসটা যোগ করলে এটা দেখতে পারবা। এখন মেইন কথা হচ্ছে তোমরা যদি সব বুঝে থাকো তাহলে তোমরা এখানে সবকিছু বুঝতে পারবা। এই যে এখানে সব লেখা আছে, কিন্তু সামান্য বিয়োজিত, সম্পূর্ণ বিয়োজিত, এগুলো সব লেখা আছে। হ্যাঁ, তোমরা বই দেখে প্রমাণটা করিও, বাসার মধ্যে প্রমাণটা ওইভাবে সাজানো আছে, ঠিক আছে? এভাবে লিখলে ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। ঠিক আছে, সবাই আমাকে বিদায় দাও, কারণ আমার একটা ক্লাস আছে আবার। ঠিক আছে, আবার ক্লাস আছে আমার, ফিজিক্স ক্লাস। তো সবাই যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বিদায় দিবেন, আর যারা বই পান নাই তাদের বইটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব শীঘ্রই। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।